হাই বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে আমি এবিটিএ 2022 সালের টেস্ট পেপারের পেজ নম্বর 154 পেজের শর্ট প্রশ্ন অর্থাৎ 1, 2, 3 এই শর্ট প্রশ্নগুলো সলভ করবো আগে, ঠিক আছে? আর 4 নম্বরটা তার পরের ভিডিওতে। তো বেশি কথা না বলে আমরা চলো শুরু করি একের 1 নম্বর। একের 1 নম্বরে কি আছে দেখো। একের 1 নম্বরে আছে দেখো, এ টাকার বি মাসের সরল সুদ সি টাকা হলে বার্ষিক শতকরা সুদের হার কত হবে? ঠিক আছে, তাহলে এখানে আসল পি ইকুয়াল টু এ টাকা সময়, আচ্ছা সময় লিখছি না, তোমরা লিখে নিও। টি ইকুয়াল টু কি বলেছে? সি সময় কত বলেছে? বি মাস, তাহলে আমাদের বছরে বের করতে হবে না, b/12 বছর। মাসকে আমরা 12 দিয়ে ভাগ করলে তবেই বছর বেরোবে। আর সুদের হার কত বলেছে? সুদের হার আর ইকুয়াল টু বের করতে হবে। আর একটা কি দিয়েছে? সরল সুদ, অর্থাৎ সিম্পল ইন্টারেস্ট। কত দিয়েছে? সিম্পল ইন্টারেস্ট দিয়েছে হলো সি টাকা। তাহলে আমরা কি জানি? আই ইকুয়াল টু পি ইন্টু টি ইন্টু আর বাই 100, বা আই এর মান কত? সি, তাহলে পি এর মান কত হবে? এ ইন্টু বি এর মান, এই টি এর মান হবে b/12, আর এর মান তো বের করতে হবে। তাহলে এবার কি হলো? বা সি ইকুয়াল টু 12 a ইন্টু বি ইন্টু আর বাই 100। ওকে, তাহলে সি ইন্টু, তাহলে উপরে এ বি আর বাই 12 100, তাই তো? 100 এটা উল্টে যাবে, তাহলে কি হলো? বা সি ইকুয়াল টু এ বি আর বাই 1200। ওকে, তাহলে কি বলেছে? আর ইকুয়াল টু বের করতে হবে, এবার কোনাকুনি গুণ করবে, তাহলে এ বি আর ইকুয়াল টু 1200 সি, কোনাকুনি গুণ করলাম 1200 সি, ঠিক আছে? তাহলে আর ইকুয়াল টু কী হবে? 1200 সি বাই এ বি, তাহলে এটা হবে অ্যান্সার। এটা কত নম্বরে আছে? 1200 সি বাই এ বি, তাহলে বি নম্বর হলো 1200 সি বাই এ বি এত %, তাহলে বি নম্বর সঠিক। আর একের 2 নম্বর, কি আছে দেখো? একের 2 নম্বরে আছে, জন 800 টাকা 5 মাসের জন্য এবং পল 500 টাকা 6 মাসের জন্য একটি ব্যবসায় নিয়োজিত করে, লভ্যাংশের অনুপাত কত হবে সেটা বর্ণনা করতে হবে। তো আমরা কি জানি? আমরা জানি মূলধনের সাথে সময়ের যে গুণ করলে তাহলে আমরা মূলধনের অনুপাত পাবো, ঠিক আছে? তাহলে জনের মূলধন কত? তাহলে জনের মূলধন কত হবে? জনের মূলধন হবে 800 ইন্টু 5, কেন? 5 মাসের জন্য ওর টাকাটা খেটেছে, তাহলে কত হবে? 4000 টাকা। আর পলের মূলধন হবে, পল কত? পল হলো 500 টাকা, তাহলে 500 টাকা, এটা ক মাসের জন্য? 6 মাসের জন্য, তাহলে এটা হবে 3000 টাকা। তাহলে এদের মূলধনের অনুপাত, মূলধনের অনুপাত 4000:3000, জন আর পল, ঠিক আছে? তাহলে 4:3। আর এটাই হবে আমরা কি জানি? মূলধনের অনুপাত মানেই লভ্যাংশের অনুপাত, তাহলে এদের লভ্যাংশের অনুপাত কি? 4:3, ঠিক আছে? তো অ্যান্সার 4:3 কোথায় আছে? সি নম্বরে, তাহলে সি নম্বরে 4:3 হলো সঠিক। একের 3 নম্বরে বলেছে 2a = 3b = 4c হলে a:b:c কত হবে? ঠিক আছে, তাহলে চলো করি। 2a = 3b = 4c = k ধরলাম, ঠিক আছে? k ধরি, এখানে আগেই লিখে দিই, ধরি এত ইকুয়াল টু কে, তাহলে কে হলো ধ্রুবক, ঠিক আছে? তাহলে 2a = k, বা a ইকুয়াল টু কি হবে? k/2। আবার 3b = k, তাহলে b ইকুয়াল টু কি হবে? k/3। আবার 4c = k, তাহলে c ইকুয়াল টু কি হবে? k/2।
4, তাই তো? তাহলে এবার আমরা a is to b is to c করি, তাহলে k by 2 is to k by 3 is to k by 4। ওকে, তাহলে আমরা কি জানি? আমরা জানি a যদি ধ্রুবক হয় তাহলে a by b is to a by c, সেটা হবে 1 by b is to 1 by c। ধ্রুবক যদি হয় তাহলে এটা ক্যান্সেল আউট হয়ে যায়, ঠিক আছে? তাহলে আমাদের এখানে কে ক্যান্সেল আউট হয়ে যাবে, মানে বাদ পড়ে যাবে, যেহেতু কে ধ্রুবক আগেই আমরা নিয়ে নিয়েছি। তাহলে আমাদের থাকবে কত? 1/2 is to 1/3 is to 1/4। এইবারে দেখো, এটা তো ভগ্নাংশ এসেছে, আমরা ভগ্নাংশ অর্থাৎ ফ্র্যাকশনে রাখবো না, এটাকে আমরা পূর্ণ সংখ্যায় আনবো। তাহলে 2, 3 আর 4, 2, 3 আর 4 এর এলসিএম করবো, মানে লসাগু করবো। তাহলে 1, 3, 2, তাহলে কত হবে? 2 × 3 × 2 = 12, তাই তো? তাহলে এদের লসাগু কত পেলাম? 12। তাহলে 12 দিয়ে আমরা প্রতিটাকে মাল্টিপল করব। is to 1/4 × 12, তাহলে এটা হবে 6, এটা কেটে গেলে 4, এটা কেটে গেলে 4 × 4 3 × 4 12। তাহলে কি হলো? 6:4:3। তাহলে a is to b is to c হবে কত? 6:4:3। তাহলে এটা কত নম্বরে আছে? 6:4:3 ডি নম্বরে আছে। তাহলে ডি নম্বর 6:4:3 হলো সঠিক। 1-4 নম্বরে কি বলেছে দেখো, এখানে 1-4 নম্বরে বলেছে অকেন্দ্রীয় বৃত্তের এবি ও সিডি দুটি সমান জ্যা। ও বিন্দু থেকে এবি এর দূরত্ব 4 সেন্টিমিটার হলে ও বিন্দু থেকে সিডি এর দূরত্ব কত হবে? তাহলে এটা যদি অকেন্দ্রীয় বৃত্ত হয় তাহলে এটা হলো, মনে করো, এবি, আর এটা হলো সিডি। তাহলে ও বিন্দু থেকে এবি এর দূরত্ব 4 সেন্টিমিটার যদি হয় তাহলে ও বিন্দু থেকে ওসি এর দূরত্ব 4 সেন্টিমিটার হবে। কেন 4 সেন্টিমিটার হবে? কারণ দেখো, এটা বৃত্ত তো, তাহলে এই এবিটা যেখানে আছে এটাও কিন্তু সেখানেই থাকতে হবে। কারণ কি বলেছে? এবি = সিডি, কারণ এবি আর সিডি দুটি সমান জ্যা। এবার মনে করো একটি বৃত্তের এই জ্যাটা যদি এখানে টানি, আর একটা জ্যা যদি একটু ভিতরের দিকে টানি, দেখো এটা ছোট হয়ে গেছে। অর্থাৎ বৃত্তের যদি আমরা স্থান পরিবর্তন করি তাহলে জ্যাটা কি হয়? ছোট বড় হয়ে যায়। ওই কারণে জ্যা দুটির মান তখনই সমান হবে যখন এটা এখানে টেনেছি আর এটা এখানেই টানতে হবে, অর্থাৎ একই জায়গা। তো দুজনের দৈর্ঘ্য সমান, অর্থাৎ দুজনে একই জায়গায় থাকবে। তো কেন্দ্র থেকে এর দূরত্ব যা হবে এর দূরত্ব তাই হবে। অর্থাৎ তাহলে এর মান কি হবে? এর অ্যান্সার হবে 4 সেন্টিমিটার। ঠিক আছে? কারণ কি, এটাও 4 সেন্টিমিটার, তাহলে এটাও 4 সেন্টিমিটার হবে। ওকে, এবার আমরা 1-5 নম্বর যাব। 1-5 নম্বর কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, তো তোমরা কিন্তু এটি এক্সট্রা মার্কস দিয়ে রাখবে, আর এটা মাধ্যমিকে আসার চান্স রয়েছে। কি বলেছে দেখো, বলেছে দুটি বৃত্ত পরস্পরকে সি বিন্দুতে বহিঃস্পর্শ করে। তাহলে এই দুটি বৃত্ত পরস্পরকে এই বিন্দু মানে সি বিন্দুতে বহিঃস্পর্শ করেছে। এবি বৃত্ত দুটির একটি সাধারণ স্পর্শক। তাহলে এবি হলো কি? বৃত্ত দুটির একটি সাধারণ স্পর্শক যা এই বৃত্তটাকে এ বিন্দুতে এবং এই বৃত্তটাকে বি বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে? যা বৃত্ত দুটিকে এ ও বি বিন্দুতে স্পর্শ করেছে। ঠিক আছে? এই দুটি বিন্দুতে স্পর্শ করেছে। তাহলে অ্যাঙ্গেল এসিবি মানে এই অ্যাঙ্গেলটার মান কত হবে সেটা আমাদের বের করতে হবে। ওকে, তাহলে আমরা স্পর্শকের ধর্ম অনুযায়ী কি লিখতে পারি যে বৃত্তের বহিস্থ কোণ বিন্দু থেকে বৃত্তের উপর স্পর্শক দুটির দৈর্ঘ্য সমান। ঠিক আছে? তাহলে বৃত্তের বহিস্থ বিন্দু কি? পি। তাহলে এই বৃত্তটা
ঠিক আছে, এই বৃত্তটার এটা বস্তু কিন্তু পি, তাহলে এর বাইরে মানে বৃত্তের উপর স্পর্শক কোনটি? এপি আর এসি। তাহলে প্রথমে আমরা ট্রায়াঙ্গেল এপিসি এর মধ্যে কি পাবো? মধ্যে পাবো এপি ইকুয়াল টু পিসি, মানে এপি আর এই পিসি সমান হবে। যদি একটি ত্রিভুজের মানে একটি ট্রায়াঙ্গেল এপিসি তার দুটি বাহু যদি সমান হয় তাহলে দুটি কোণও সমান হবে, তাই তো? তাহলে অ্যাঙ্গেল পিএসি ইকুয়াল টু অ্যাঙ্গেল পিসিএ, ঠিক আছে? পিএসি এই অ্যাঙ্গেলটা, অ্যাঙ্গেল পিসিএ এই অ্যাঙ্গেলটা কি হবে? সমান হবে। এবার আমরা এই ত্রিভুজের যাব ট্রায়াঙ্গেল পিবিসি, তাই তো? পিবিসি এর মধ্যে অনুরূপভাবে কি পাবো? এর মধ্যে কি পাবো? তাহলে পিবিসি এর এই বহিঃস্থবিন্দু পি আর এই ত্রিভুজের ত্রিভুজ নয়, এই বৃত্তের স্পর্শক হলো কোনটা? পিবি আর পিসি। তাহলে এখানে কি হবে? পিবি ইকুয়াল টু পিসি, ঠিক আছে? তাহলে যদি দুটি বাহু সমান হয় তাদের দুটি কোণও সমান হবে। তাহলে কি হবে? পিসিবি ইকুয়াল টু অ্যাঙ্গেল পিবিসি, এটা পেলাম। দেখো এবার আমরা বড় ত্রিভুজটা নেব। তো ত্রিভুজ এ বি সি এর মধ্যে, ঠিক আছে? তাহলে ত্রিভুজ এবিসি কোনটা? বড়টা। তাহলে এর মধ্যে আমরা কি জানি? ত্রিভুজ, কোন ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে এবিসি এর তিনটি কোণ আমরা লিখব। ফার্স্টে লিখলাম হলো এবিসি প্লাস বিএসি প্লাস বিসিএ ইকুয়াল টু 180 ডিগ্রি। ওকে, এইবারে দেখো আমরা বা লিখলাম পরের লাইনে বিএসি এবিসি আর পিবিসি একই কথা, কারণ অ্যাঙ্গেল বি কোণ, তাই তো? এই বিটা। এবার হলো বিএসি, তাহলে বিএসি আর পিএসি একই কথা, অ্যাঙ্গেল পিএসি। এবার বিসিপি, ঠিক আছে? এবার বিসিএ, অ্যাঙ্গেল বিসিএ ইকুয়াল টু কত? অ্যাঙ্গেল বিসিএ ইকুয়াল টু হলো কি হবে? অ্যাঙ্গেল বিসিএ ইকুয়াল টু হবে বিসিএ ইকুয়াল টু হবে অ্যাঙ্গেল পিসিবি প্লাস অ্যাঙ্গেল পিসিএ, ঠিক আছে? তাহলে এবার আমরা এখানে কি লিখবো? অ্যাঙ্গেল পিসিবি প্লাস অ্যাঙ্গেল পিসিএ ইকুয়াল টু 180 ডিগ্রি। কি করলাম? এটা আমরা কনভার্ট করে নিলাম। এবার দেখো, এবার হলো পিবিসি, তাই তো? পিবিসি ইকুয়াল টু কি আছে? পিসিবি। তাহলে আমরা এখানে পিসিবি লিখব, ঠিক আছে? পিএসি ইকুয়াল টু কি আছে? পিসিএ। তাহলে আমরা এর পরিবর্তে লিখব পিসিএ, ঠিক আছে? অ্যাঙ্গেল পিসিবি প্লাস অ্যাঙ্গেল পিসিএ ইকুয়াল টু 180 ডিগ্রি। এইবারে দেখো পিবিসি একটা আর এখানে একটা, দুটো। পিসিএ এটা আর এখানে একটা, দুটো। তাহলে 2 ইন্টু অ্যাঙ্গেল পিসিবি প্লাস 2 অ্যাঙ্গেল পিসিএ ইকুয়াল টু 180 ডিগ্রি। এবার হলো কি? এবার 2 কমন নিয়ে নিলাম, থাকলো কি? অ্যাঙ্গেল পিসিবি প্লাস অ্যাঙ্গেল পিসিএ ইকুয়াল টু 180 ডিগ্রি, ঠিক আছে? এবারে আমরা অ্যাঙ্গেল পিসিবি প্লাস অ্যাঙ্গেল পিসিএ ইকুয়াল টু, এই 2টা বসে গিয়ে হবে 180 ডিগ্রি বাই 2 ইকুয়াল টু 90 সমান 90 ডিগ্রি। তাহলে এই পিসিবি আর পিসিবি প্লাস পিসিএ, তাহলে এটা কি আমরা কি লিখতে পারি? অ্যাঙ্গেল এসিবি ইকুয়াল টু 90 ডিগ্রি, ঠিক আছে? কারণ কি? পিসিবি আর পিসিএ কে প্লাস করলে হয় এসিবি, অর্থাৎ এই বড় অ্যাঙ্গেলটা, ঠিক আছে? তাহলে বড় অ্যাঙ্গেলটার মান কত পেলাম? 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি কত নম্বরে আছে? দেখো, আশা করি বুঝতে পেরেছো সবাই। খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, সি নম্বরে আছে। তাহলে সি নম্বর 90 ডিগ্রি হলো সঠিক। তো আমাদের আগেরটা 5 নম্বর ছিল, এবার আমরা 6 নম্বর করব। 6 নম্বরে কি আছে দেখো? 6 নম্বরে আছে একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল তার 3 গুণ আয়তনের
সংখ্যা মানের সমান হলে গোলকটির ব্যাসের দৈর্ঘ্য কত হবে তা নির্ণয় করো। ঠিক আছে, তো আমরা এবার চলো গোলকের আমরা লিখি গোলকের বক্রতলের ক্ষেত্রফল। তাহলে গোলকের বক্রতলের ক্ষেত্রফল, তাহলে এটা এ ধরি, এ ইকুয়াল টু কি হবে বক্রতলের ক্ষেত্রফল 4 পাই আর স্কোয়ার। ঠিক আছে, আর হলো কি, আর হলো গোলকের ব্যাসার্ধ। ঠিক আছে, এবার হলো গোলকের বক্রতলের ক্ষেত্রফল গেল, এবার গোলকের আয়তন ভলিউম ভি ইকুয়াল টু কি হবে, ভলিউম ভি ইকুয়াল টু হলো 4/3 পাই আর কিউব। ঠিক আছে, এটা হলো ঘন একক, ঘন একক, আর হলো বর্গ একক, ঘন একক। ওকে, একক লিখবে। এইবারে বলেছে কি, বলেছে প্রশ্ন অনুসারে বলেছে হলো গোলকের ক্ষেত্রফল তার 3 গুণ আয়তনের সাংখ্যমানের সমান। ঠিক আছে, তাহলে অ্যাকর্ডিং টু দ্য এটিকিউ, অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন্স, তাহলে ক্ষেত্রফল কি হবে, তার 3 গুণ আয়তনের সমান হবে। ঠিক আছে, 3 গুণ আয়তনের সংখ্যমানের সমান হবে। তাহলে বা 4 পাই আর স্কোয়ার ইকুয়াল টু 3 ইন্টু 4/3 পাই আর কিউব। ঠিক আছে, তাহলে 3 3 কেটে গেল, উপরে 4 4 কেটে গেল, পাই পাই কেটে গেল। ঠিক আছে, বা তাহলে এখানে আর স্কোয়ার, এখানে থাকে আর। ঠিক আছে, তাহলে 1 ইন্টু আর। ঠিক আছে, অতএব আর ইকুয়াল টু কি হবে 1। তাহলে আর হলো গোলকের ব্যাসার্ধ, তাই তো, আর হলো গোলকের ব্যাসার্ধ আর ইকুয়াল টু 1 একক। তাহলে চেয়েছে কি ব্যাস, তাই তো, তাহলে গোলকের ব্যাস, ব্যাস হলো কি, ব্যাস হলো ব্যাসার্ধের ডাবল, মানে 1 ইন্টু 2 একক ইকুয়াল টু 2 একক। ওকে, এটা হলো অ্যান্সার। এবার 2 একক কত নম্বরে আছে, বি নম্বরে, তাহলে বি নম্বর 2 একক হলো সঠিক। এবার আমরা 2 নম্বর করব, 2-এর 1 কি বলেছে, মূলধন ও নির্দিষ্ট সময়ের চক্রবৃদ্ধি সুদের সমষ্টি। তাহলে মূলধন ও নির্দিষ্ট সময়ের চক্রবৃদ্ধি, মূলধনও থাকবে এবং চক্রবৃদ্ধি সুদেও থাকবে। তাহলে মূলধন ও চক্রবৃদ্ধি সুদের সমষ্টিকে কি বলে, সমূল চক্রবৃদ্ধি, সমূল চক্রবৃদ্ধি। ঠিক আছে, এবারে হলো 2-এর 2 নম্বর। 2-এর 2 নম্বর কি বলেছে, 2-এর 2 নম্বর বলেছে a minus b into x square plus cx plus 2 equal to 0 এটি দ্বিঘাত সমীকরণ হবে। এবার দ্বিঘাত সমীকরণ মানে হলো x এর পাওয়ার 2 থাকতে হবে। ঠিক আছে, x এর ঘাত 2 হলে তবেই সেটা দ্বিঘাত হবে। ঠিক আছে, তাহলে x এর ঘাত 2 কি করে হবে, x এর ঘাত যদি 2 হয় তখনই হবে যখন a minus b এটা 0 না হবে। ঠিক আছে, তাহলে a minus b যদি 0 না হয়, a মাইনাস বি এটা পুরোটা যদি 0 না হয়, ঠিক আছে, তাহলেই কিন্তু তাহলে কি হলে এক্স স্কোয়ার তাহলে 0 হবে না, কারণ কি 0-এর সাথে যা কিছু গুণ করো তাহলে 0 হবে। তাহলে বা এখানে আছে a এর বিটা পাশে আনলে নট ইকুয়াল টু বি, এখানে ছিল প্লাস, এখানে মাইনাস, এখানে হয়ে গেল প্লাস। তাহলে অ্যান্সার কি হবে, a নট ইকুয়াল টু বি। যদি a নট ইকুয়াল টু বি হয় তাহলেই এটা কি হবে, ওটা দ্বিঘাত সমীকরণ হবে, না হলে দ্বিঘাত সমীকরণ হবে না। কারণ কি যদি a মাইনাস বি ইকুয়াল টু 0 হয়ে যায় তাহলে এক্স স্কোয়ারও 0 হয়ে যাবে, পাওয়ারও 0 হয়ে গেলো, তাহলে তো আর দ্বিঘাত সমীকরণ হলো না, তাই না। এবার বলেছে 2-এর 3 নম্বরে কি বলেছে দেখো, 2-এর 3 নম্বরে বলেছে দুটি দ্বিঘাত করণীর যোগফল ও গুণফল মূলদ সংখ্যা হলে করণীদ্বয় কি করণী। ঠিক আছে, দুটি দ্বিঘাত করণী। এইবারে দেখো মনে করো এ প্লাস
রুট বি আর এ মাইনাস রুট বি, এটা দুটো আমরা করণে নিলাম। এর যোগফল কি হবে? তাহলে যোগফল কি হবে? তাহলে এ প্লাস রুট বি প্লাস এ মাইনাস রুট বি, ঠিক আছে। তাহলে এটা কেটে গেল, ইকুয়াল টু 2a। তার মানে এটা মূলদ সংখ্যা, তাই তো? মূলদ সংখ্যা। তাহলে ঠিক করণীয় নিয়েছি। মূলদ সংখ্যা কাকে বলে? মূলদ সংখ্যা বলে যার উপরে রুট থাকে না, ঠিক আছে। যার উপরে রুট থাকে না সেটা হলো মূলদ সংখ্যা। ওকে, এবার গুণফল করে দেখি। গুণফল তাহলে এ প্লাস রুট বি ইন্টু এ মাইনাস রুট বি, তাহলে প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস রুট বি তার হোল স্কোয়ার, তাহলে কি হবে? তাহলে হবে এ স্কোয়ার মাইনাস বি, তাহলে এটাও মূলদ সংখ্যা, তাই তো? মূলদ সংখ্যা। তাহলে দুটি মূলদ, যোগফল গুণফল দুটোই মূলদ সংখ্যা হলো। এইবারে দেখো, তাহলে যে করণীটা নিয়েছিলাম সেটা কি করণী? এখানে প্লাস এখানে মাইনাস, তাহলে করণীর কি হলো? যেখানে রুট পার্ট আছে সেটা চিহ্ন পরিবর্তন হয়ে গেছে, তার মানে এটাকে বলে অনুবন্ধী করণী। অনুবন্ধী করণী, ঠিক আছে। তাহলে উত্তর কি হবে? উত্তর হবে অনুবন্ধী করণী। ওকে, এবার 2 এর 3 গেল, এবার 2 এর 4। 2 এর 4 কি আছে দেখো? 2 এর 4 বলেছে এ ও বি ও কেন্দ্রীয় বৃত্তের একটি ব্যাস, ঠিক আছে। সি পরিধির উপর একটি বিন্দু, যদি এসি ইকুয়াল টু 3 সেন্টিমিটার এবং বিসি ইকুয়াল টু 4 সেন্টিমিটার হয়, তবে এ বি এর দৈর্ঘ্য কি হবে? ঠিক আছে। তো একটি বৃত্ত নিলাম, ও কেন্দ্রীয় বৃত্তের এ বি একটি ব্যাস, ঠিক আছে। এ বি একটি ব্যাস, ওকে, ভালো কথা। তাহলে সি বলেছে কি? পরিধির উপর একটি বিন্দু। সি হলো কি? পরিধির উপর একটি বিন্দু। তাহলে এইবারে দেখো, এইবারে অ্যাঙ্গেল, তাহলে এবার এ বি এর দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে। এসি আর বিসি এর মান দিয়ে দিয়েছে। এইবারে দেখো, এ বি সি ত্রিভুজের, ঠিক আছে, এটি কি? এবিসি। তাহলে অ্যাঙ্গেল এসিবি কি? এসিবি হলো অর্ধবৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে আমরা কি জানি? অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। তাহলে এসিবি ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে কোনো ত্রিভুজের একটি কোণ যদি 90 ডিগ্রি হয় তাহলে সেটি সমকোণী ত্রিভুজ, তাই তো? তাহলে ত্রিভুজ এ বি সি হলো একটি সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজের যেখানে রাইট অ্যাঙ্গেলটা থাকে, অর্থাৎ 90 ডিগ্রি থাকে, তার অপোজিট দিকে যে বাহুটি থাকে সেটাকে বলে অতিভুজ। তাহলে এটা 90 ডিগ্রি আছে, তাহলে এটা হবে অতিভুজ, অর্থাৎ এবি হলো অতিভুজ। এবি হলো কি? অতিভুজ, অতিভুজ। তাহলে আমরা পিথাগোরাসের সূত্র অনুযায়ী কি জানি? অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, ঠিক আছে। তাহলে এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, তাই তো? তাহলে আমরা এসি কি করে পাবো? এসি পাবো হলো রুট ওভার অফ এসি স্কোয়ার, সরি ভুলে গেল, এসি কেন, এবি এর মান চেয়েছে। তাহলে এবি কি করে পাবো? এবি পাবো হলো রুট ওভার অফ এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, কারণ এটা এপাশে স্কোয়ার আছে, এপাশে গিয়ে রুট হয়ে গেল, ঠিক আছে। এবার দেখো, এসি এর একটা মান দিয়েছে। এসি এর মান কত দিয়েছে? এসি এর মান দিয়েছে হলো 3 সেন্টিমিটার, ঠিক আছে। আর বিসি এর মান দিয়েছে 4 সেন্টিমিটার। তাহলে এবি এর মান কি হবে? এসি স্কোয়ার মানে হলো 3 স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার মানে হলো 4 স্কোয়ার। তাহলে কি হবে? 9 প্লাস 16, ঠিক আছে, 9 প্লাস 16, তাহলে হবে 25। তাহলে 25 মানে হলো রুট ওভার 25 মানে হলো 5 প্লাস 5, তাহলে রুট 5 ইন্টু 5, তার মানে শুধু 5 হয়। তাহলে এটা কি হলো? 5, ঠিক আছে। তাহলে এবি এর মান কত? এবি এর মান 5 সেন্টিমিটার, ওকে, 5 সেমি। এটা গেল 4 নম্বর। 5 নম্বর হবে, তাহলে আগে 4 নম্বর করেছি, এবার 5 নম্বর বলেছে বৃত্তের
বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তটিতে সর্বাধিক কটি স্পর্শ অঙ্কন করা যাবে? তবে এই একটি বৃত্ত, তাহলে এই বৃত্তের বহিস্থ বিন্দু, তাহলে এখান থেকে এখানে একটি, আবার এগুলো এখান থেকে এখানে একটি, আর কি স্পর্শক অঙ্কন করা যাবে? যাবে না, তাই তো? তাহলে দুটি, সর্বাধিক দুটি, সর্বাধিক বহিস্থ কোনো বিন্দু থেকে, মানে এটা মনে করো পি বিন্দু, পি বিন্দু থেকে বৃত্তের উপরে সর্বাধিক দুটি স্পর্শক অঙ্কন করা যাবে, তার বেশি যাবে না, ঠিক আছে? এবারে বলেছে হলো 6 নম্বর, একের না 2-এর, এটা 2-এর, এটা 2-এর 6, এটাও 2-এর 6 নম্বর। ওকে, 2-এর 6 নম্বর হলো কি বলেছে, এক মুখ খোলা একটি লম্ব বৃত্তাকার চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল কত? তাহলে লিখি, এক মুখ খোলা, এক মুখ খোলা একটি লম্ব বৃত্তাকার চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে? সমগ্র তলের ক্ষেত্রফল, সেই সমগ্র তলের ক্ষেত্রফল হবে ভূমির ক্ষেত্রফল প্লাস বক্রতলের ক্ষেত্রফল। ঠিক আছে, তাহলে ভূমির ক্ষেত্রফল হলো পাই আর স্কোয়ার, মানে এক মুখ, ঠিক আছে? অর্থাৎ এটা যদি হয়, তাহলে এর ক্ষেত্রফল হলো, এটা মনে করো খোলা মুখ, তাহলে এর ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, ঠিক আছে? আর এটা কি হবে? এটা হবে, এটা যেহেতু বক্রতলের ক্ষেত্রফল, তাহলে 2 পাই আর স্কোয়ার এইচ, তাহলে 2 পাই আর স্কোয়ার না, 2 পাই আর এইচ, ঠিক আছে? তাহলে পাই আর স্কোয়ার আর 2 পাই আর এইচ, এটাই হলো সমগ্র তলের ক্ষেত্রফল, যেখানে আর হলো কি? ব্যাসার্ধ, আর হলো ব্যাসার্ধ। তাহলে কি হবে? পাই আর স্কোয়ার এইচ প্লাস 2 পাই আর এইচ, দূর, পাই আর স্কোয়ার প্লাস 2 পাই আর এইচ। তাহলে ভূমির ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার প্লাস 2 পাই আর এইচ। এবার 3-এর 1 নম্বরে দেখো, 3-এর 1 নম্বরে বলেছে কোনো শহরের বর্তমান জনসংখ্যা পি এবং বার্ষিক জনসংখ্যা বৃদ্ধি বলেছে। বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার 8% হলে n বছর পরে ওই শহরের জনসংখ্যা কি হবে? ঠিক আছে, তাহলে যদি বৃদ্ধি বলে তাহলে কি হয়? বৃদ্ধি যদি বলে তাহলে হয় 1 প্লাস আর বাই 100 উপরে থেকে n, তাহলে এখানে বৃদ্ধি হলে 1 হয়, প্লাস হয়, আর যদি হ্রাস হয় তবেই মাইনাস হয়। তাহলে এটা কি আছে? এখানে মাইনাস দেওয়া আছে, তার মানে এটা মিথ্যা। ওকে, তাহলে 3-এর 2 নম্বরে কি হবে? 2 নম্বরে দেখো, 3-এর 2 নম্বরে বলেছে আসল ও শতকরা সরল সুদের হার অপরিবর্তিত থাকলে সময় ও মোট সুদের মধ্যে সরল সম্পর্ক আছে। ঠিক আছে, তাহলে আমরা মোট সুদ কি করে পাবো? মোট সুদ মানে হলো ইন্টারেস্ট, সিম্পল ইন্টারেস্ট, মানে আই ইকুয়াল টু পিটিআর, তাই তো? মোট সুদ পিটিআর বাই 100, তাহলে আমরা এখানে আসল পি গুণ সুদের হার, সুদের হার এখানে কিন্তু আর বাই 100 পুরোটাই আছে, সুদের হার, ঠিক আছে, ইন্টু আর কি সময়, এই তিনটে গুণ করেই কিন্তু আমরা মোট সুদ পাই। ঠিক আছে, তাহলে দেখো এবারে বলেছে কি, এবার মোট সুদ সময়টাকে আমরা নিয়ে আসলাম এইদিকে, তাহলে এই পাশে গুণাকার আছে, এই পাশে আসলে ভাগাকারে হবে, মানে সময় নিচে চলে যাবে। ঠিক আছে, তাহলে মোট সুদ সময়টাকে নিয়ে আসলাম, তাহলে থাকলো কি? আসল ইন্টু সুদের হার, সুদের হার। এবারে কি বলেছে? বলেছে আসল আর সুদের হার অপরিবর্তিত থাকবে, তার মানে আসল ও সুদের হার একই থাকে যদি, তাহলে এরা ধ্রুবক। কি? আসল ও বার্ষিক সুদের হার, সুদের হার একই থাকে মানে অপরিবর্তিত থাকে, তাহলে এরা ধ্রুবক। তাহলে কি হবে? মোট সুদ বাই সময় ইকুয়াল টু ধ্রুবক, মানে কনস্ট্যান্ট। ঠিক আছে, তাহলে কোনো কিছুর যদি ডিভাইড ধ্রুবক হয় তাহলে তারা মোট সুদ
প্রপোর্শনাল টু সময়, সরল ভেদে থাকে, মানে সরল সম্পর্কে থাকে, মানে সমানুপাতিক। ঠিক আছে, তাহলে এখানে কি বলেছে, এখানে কি বলেছে, সরল সম্পর্ক, হ্যাঁ সরল সম্পর্ক আছে, তার মানে সত্য। এটা হলো 3-এর 1 নম্বর কি, সত্য। 3-এর 2 নম্বর হলো সত্য। ঠিক আছে, আর যদি ব্যস্ত অনুপাত হতো তখন মানে এ ইন্টু বি ইকুয়াল টু যদি কে হয়, মানে কনস্ট্যান্ট হয়, তাহলে এ ভেরিজ 1/b হয়। আর এ বাই বি ইকুয়াল টু যদি কে হয়, মানে মানে ধ্রুবক, তাহলে এ ভেরিজ বি হয়, মানে এটা সরল অনুপাত, সরল সম্পর্ক, এটা ব্যস্ত সম্পর্ক, তোমরা সবাই জানো। এবার 3-এর 3 নম্বরে কি বলেছে, 3-এর 3 নম্বরে বলছে এস ইস টু ওয়াই, এক্স ইস টু ওয়াই। ঠিক আছে, এক্স ইস টু ওয়াই অনুপাতটি লঘু অনুপাত হবে। এবার যদি এটা এই সম্পর্কে দিয়েছে, যাই হোক, এবার আমরা লঘু অনুপাতটা কি সেটা জানবো। লঘু অনুপাত, ঠিক আছে, লঘু অনুপাত কি হলো, যে অনুপাতের পূর্ব পদ উত্তর পদ অপেক্ষা ছোট হয় বা ছোট থাকে, তাকে লঘু অনুপাত বলে। ঠিক আছে, এবার দেখো এক্স ইস টু ওয়াই এ, তাহলে এক্স হলো কি, এক্স হলো পূর্বপদ আর ওয়াই হলো উত্তরপদ। ঠিক আছে, তাহলে এটা যদি লঘু অনুপাত হয় তাহলে এক্স থেকে ওয়াই বড় হবে, তাই তো, ওখানে বলেছে পূর্বপদ উত্তরপদ অপেক্ষা ছোট হবে, তার মানে এক্স ছোট ওয়াই বড় হবে, তাই তো, এটা হবে। কিন্তু কি দিয়েছে এখানে দেখি, এখানে দিয়েছে, আচ্ছা, এক্স বাই ওয়াই থেকে এক্স বাই ওয়াই থেকে 1 ছোট, মানে এক্স বাই ওয়াই বড়, ভালো কথা। এইবার হলো ওয়াইটাকে এ পাশে নিয়ে আসি। ঠিক আছে, তাহলে ওয়াইটাকে এ পাশে যদি নিয়ে আসি তাহলে কি হবে, এক্স বাই ওয়াই, এক্স বাই ওয়াই 1, শুধু ওয়াইটাকে এ পাশে আনলাম, তাহলে এক্স বাই ওয়াই থেকে 1 বড় হবে। ঠিক আছে, আর এখানে কি আসলো, এক্স বাই ওয়াই থেকে 1 ছোট হবে, তার মানে এটা মিথ্যা। ঠিক আছে, পরেরটা বলেছে কি, দ্বিঘাতকরণী সর্বদাই একটি অমূলদ সংখ্যা, সত্য। দ্বিঘাতকরণী সর্বদাই অমূলদ সংখ্যা, কারণ কি, মূলদ সংখ্যা যদি হয়, মনে করো এর উপর রুট নেই, ঠিক আছে, তাহলে এটা করণী হলো না, তাহলে দ্বিঘাত সরণী সবসময় কি হবে, অমূলদ সংখ্যা। ঠিক আছে, তবে পাই বা কিছু কিছু ব্যতিক্রম রয়েছে, যেগুলো অমূলদ সংখ্যা কিন্তু দ্বিঘাতকরণী নয়। ওকে, যাই হোক, তাহলে উত্তরটা কি হবে, দ্বিঘাতকরণী সর্বদা একটি অমূলদ সংখ্যা, এটা সত্য। ওকে, এইবারে লেখো 3-এর 5 নম্বরে, দেখো 5 নম্বরে বলেছে বৃত্তস্থ সামান্তরিক একটি বর্গাকার চিত্র বা বর্গক্ষেত্র, যেটাই বলো না কেন, তাহলে এটা একটি বৃত্ত। ঠিক আছে, তাহলে বৃত্তের ঠিক আছে, এটা যদিও বেঁকে গেছে, ওকে, এটা নিলাম, তাহলে এ বি সি ডি, তাহলে এটি হলো কি, বৃত্তস্থ সামান্তরিক। এবার সামান্তরিক কি করে হয়, সামান্তরিক হলে অপোজিট দুটি বাহু সমান এবং সমান্তরাল হয়, অর্থাৎ এ বি ইকুয়াল টু সিডি এবং এ বি সমান্তরাল প্যারালাল সিডি হবে। আবার এডি ইকুয়াল টু বিসি এবং এডি সমান্তরাল বিসি, এটা যদি হয় তাহলে সামান্তরিক হবে। এবার সামান্তরিক বর্গাকার চিত্র কিনা, বর্গাকার চিত্র হলো কি হবে, বর্গাকার চিত্র হলে 4টি বাহুই সমান হবে। ঠিক আছে, বর্গক্ষেত্রের
চারটি বাহু, এই এ বি সি ডি, ঠিক আছে, তাহলে এটা ইকুয়াল টু এটা এটা ইকুয়াল টু এটা, মানে সবগুলো সমান। আসলে কিন্তু তা তো বলেনি, সবগুলো তো সমান নাও হতে পারে। এই দেখো এই দুটো বড়, আবার এই দুটো ছোট, তার মানে কি এরা এই দুটি বাহু সমান, ঠিক আছে। আবার এই বাহু ইকুয়াল টু এই বাহু কিন্তু নয়, এই দুটি বাহু ছোট, এই দুটি বাহু বড়। এটা সমান এবং সমান্তরাল হলে সামান্তরিক হবে, আর বর্গক্ষেত্র তখনই হবে যখন চারটি বাহুই সমান, তাহলে এটা মিথ্যা কথা, ঠিক আছে। তাহলে 5 নম্বর কি হলো, মিথ্যা। এবারে দেখো 3-এর 6 নম্বর। 6 নম্বরে কি বলেছে, একটি অর্ধ অর্ধ গোলাকার নিরেট ঘনবস্তুর ব্যাসার্ধ r একক হলে তার সমগ্র তলের ক্ষেত্রফল, মানে অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে বলেছে, ঠিক আছে। দেখি আমরা ওটা হয় কিনা। না, বের করতে বলিনি, 2πr² দিয়েছে, এটা সঠিক কি বেঠিক সেটা বের করবো, ঠিক আছে। চলো তাহলে লিখি, একটি নিরেট অর্ধ গোলাকার কি ঘনবস্তু, অর্ধগোলাকার ঘনবস্তু, আচ্ছা, অর্ধগোলাকার ঘনবস্তু মানে সলিড অর্ধগোলাকার ঘনবস্তু মানে হলো অর্ধগোলক, এটা, ঠিক আছে, ঘনবস্তু। আবার ঘনবস্তু ভেবে তোমরা কিন্তু ঘন বুঝে নিও না, ঠিক আছে। অর্ধগোলাকার ঘনবস্তু বলেছে এখানে, ঠিক আছে। তাহলে ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল, তাহলে আমরা কি অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল হবে, ঠিক আছে। তাহলে তাহলে কি হবে, এই যে এটা বক্রতলের ক্ষেত্রফল, আর এই যে এখানে যে আরেকটা তল রয়েছে সমতল, তাহলে সমতলের ক্ষেত্রফল, তাহলে কি বক্রতলের ক্ষেত্রফল প্লাস নিচের সমতলের ক্ষেত্রফল, তাহলে বক্রতলের ক্ষেত্রফল কি, বক্রতলের ক্ষেত্রফল 2πr² প্লাস সমতলের ক্ষেত্রফল πr², তাহলে 2πr² প্লাস πr² হলো কি 3πr², তাহলে এখানে আছে কি 3πr² বর্গ একক, তোমরা ইউনিটটা কিন্তু লিখবে অবশ্যই। তাহলে এখানে আছে কি, এখানে আছে 2πr², তাহলে এটা মিথ্যা, তাহলে কি এটা মিথ্যা। তো এই ছিল 1 2 3 মানে 1 2 3 নম্বরের প্রশ্নের ফুল সলিউশন। আশা করি তোমরা বুঝতে পেরেছো, আর ভিডিওটি বুঝতে পারলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনকে প্রেস করে দিও, আর আরও অনেক ভিডিও তোমাদের জন্য থাকবে। তো 4 নম্বর পরের ভিডিওতে আসছে। তো আজকের মতো টাটা।